দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে, একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে। দুটি বিষয়ে পাশের হার কত? তো শতকরা অঙ্কগুলো যখন করেছিলাম এই টাইপের একটা অঙ্ক করে দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো অবশ্যই পারবে। আরেকবার বলে দিচ্ছি, তো আমি ছবি আঁকিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ইংলিশে 55% পরীক্ষার্থী ফেল করেছে, অঙ্কে ম্যাথে 65% পরীক্ষার্থী ফেল করেছে। আর এই মাঝেরটা কার্ভ করছি, এটাতে কজন করেছে? 24% পরীক্ষার্থী ফেল করেছে। বোথ আমাদের বার করতে হবে যে দুটি বিষয়ে পাশের হার কত। তো দুটি বিষয়ে পাশের হার গিয়ে আমরা মোট কতজন ফেল করেছে বার করব। তাহলে ফেল করেছে কজন? 55 যুক্ত 65 বিযুক্ত 24, তাহলে হচ্ছে 120 বিযুক্ত 24 মানে 96% ফেল। তাহলে পাস কজন? পাস হচ্ছে 100 বিযুক্ত 96 মানে 4% হচ্ছে পাস, ঠিক আছে। তো তোমাদেরকে বলে দিই এখানে 24টা বিয়োগ কেন করলাম। আচ্ছা মনে করো যারা উভয় বিষয়ে ফেল করেছে, ঠিক আছে, আর ইংরেজিতে ফেল করেছে আর অঙ্কে ফেল করেছে, উভয় বিষয়ে যারা ফেল করেছে তাদের মধ্যে অঙ্ক থাকতে পারে, তাদের মধ্যে ইংরেজিও থাকতে পারে, অঙ্কও থাকতে পারে, ইংরেজি থাকতে পারে, তার জন্য এই 24টা বিয়োগ করলাম, ঠিক আছে। তো এই অঙ্কটা আরেকটা পদ্ধতি কিভাবে করবে চলো দেখে নিয়ে যাক। দেখো ইংরেজিতে 55% ফেল, তো শুধু ইংরেজিতে ফেল করেছে কজন? শুধু ইংরেজিতে 55 বিযুক্ত 24, উভয় বিষয়টা বাদ দিচ্ছি। ইংরেজিতে ফেল করেছে 55% আর উভয় বিষয়ে ফেল করেছে 24%। তো শুধু ইংরেজিতে ফেল করেছে কজন? 55 বিযুক্ত 24 মানে 31%। শুধু অঙ্কে 65 বিযুক্ত 24 সমান হচ্ছে 41%। আর উভয় বিষয়ে 24%। তাহলে মোট ফেলের সংখ্যা কত? মোট ফেল 24, 41 আর 31 যোগ হবে 31 যুক্ত 41 যুক্ত 24, 4 5 6, 4 2 6 3 9, 96%। পাস কত হবে? পাস 100 বিযুক্ত 96 মানে 4%, ঠিক আছে, হয়ে গেল। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়ে আছে, একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নম্বর 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়েও কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, সঠিক উত্তরের সংখ্যা কত? তো এই অঙ্কটা অপশন ধরে খুব কম সময়ে করতে পারবো। কিভাবে চলো দেখে নিয়ে যাক। 42টি, প্রথম অপশানটা যদি ধরি 42টি প্রশ্নের উত্তর দিয়েছে, তো 42টি সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে নাম্বার প্রাপ্ত হয় 84। তাহলে সে যেহেতু সব প্রশ্নই করেছে, মানে 75টি প্রশ্নই করেছে, 42টি সঠিক দিয়েছিল, তাহলে ভুল কোটা দিয়েছে? 75 থেকে 42 বিয়োগ দাও, পড়ে রইল কোটা? 33টা। 33টা ভুল উত্তরের জন্য 1 নম্বর করে বাদ যাবে, 33 নম্বর বাদ যাবে। এই বিয়োগ ফলটা হচ্ছে কত? 1 5 আর 3 8, 51 নম্বর পাচ্ছে সে। কিন্তু আমাদের নাম্বার হওয়া উচিত ছিল কত? 45 নম্বর পেয়েছে সে। তাহলে অপশন এটা হচ্ছে না। অপশন বি এর ক্ষেত্রে 41টা প্রশ্ন যদি সঠিক উত্তর দেয় 82 নম্বর পাওয়া উচিত ছিল, তাহলে ভুল উত্তর করা দিয়েছে 34টা। 34 জন্য 1 নম্বর বাদ যাবে, 34 নম্বর বাদ যাবে, তাহলে পাচ্ছে কত? 8, দেখা যাচ্ছে 48 নম্বর, কিন্তু নাম্বার হওয়া উচিত ছিল কত? 45। তাহলে অপশন বিটা হবে না। অপশন সি এর ক্ষেত্রে দেখি, 45কে যদি 2 দিয়ে গুণ করি 90 পাচ্ছি, তাহলে ভুল উত্তর দিয়েছে কোটা? 30টা। 30টার জন্য 1 নম্বর করে বাদ যাবে, 30 নম্বর বাদ যাবে, তাহলে তার নম্বর প্রাপ্ত হচ্ছে 60, কিন্তু নাম্বার হওয়া উচিত ছিল 45। অপশন সিও হবে না। অপশন ডি এর ক্ষেত্রে 40টার জন্য 2 নম্বর করে পেলে 80 নম্বর, ভুল উত্তর দিয়েছে 35টা। 35টার জন্য 1 নম্বর করে বাদ যাবে, 35 নম্বর বাদ যাবে, নাম্বার প্রাপ্ত হচ্ছে 45। তাহলে অপশন ধরে আমরা খুব কম সময়ে বলতে পারবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
দেখো এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। যদি এক্স স্টার ওয়াই সমান এক্স প্লাস ওয়াই, যদি এক্স লেস দেন ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই, যদি এক্স গ্রেটার দেন ওয়াই সমান 2x, যদি এক্স সমান ওয়াই মান নির্ণয় করুন। ঠিক আছে, এই যে উপরের যেটা দেওয়া আছে সেটা মানেটা কি, এক্স প্লাস ওয়াই, এই যে ফর্মটা দেওয়া আছে এক্স স্টার ওয়াই সমান এক্স প্লাস ওয়াই কখন হবে, যদি ওয়াইয়ের মানটা বড় হয় এক্সের থেকে। আর এক্স মাইনাস ওয়াই কখন হবে, যদি এক্স এর মানটা বড় হয় ওয়াই এর থেকে। আর সমান 2x কখন হবে, যখন এক্স আর ওয়াই সমান হবে। ঠিক আছে, সেই মতোই আমরা ফাংশনের কাজগুলো করব। ঠিক আছে, এখানে তাহলে প্রথম কাজটা কী হবে, 5 স্টার 7 টু স্টারে কাজটা আগে করতে হবে, ব্র্যাকেটের মধ্যে আছে। তো 7 স্টার 2, তো 7টা যদি এক্স হয় আর 2টা যদি ওয়াই হয়, ঠিক আছে, এক্স স্টার ওয়াই ওঠে, তো 7টা এক্স আর 2টা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এখানে এক্সটা কি, এক্সটা বড়, এক্সটা যদি বড় হয় কোন কাজটা হবে, এক্স মাইনাস ওয়াই সেটা হবে। তাহলে এটা এক্স মাইনাস ওয়াই মানে 7 মাইনাস 2, সে 7 মাইনাস 2 করলে এটা কত হচ্ছে 5 পাচ্ছি। ঠিক আছে, যুক্ত এই যে এখানে কাজটা কি হবে, ঠিক আছে, 5 স্টার 7, 5 স্টার 7 মানে কি, এক্সটা হচ্ছে 5 আর ওয়াইটা হচ্ছে 7। এক্সটা যদি 5 হয় আর ওয়াইটা 7 মানে ওয়াইটা বড়, ওয়াইটা যখন বড় হবে এক্স স্টার ওয়াই সমান এক্স প্লাস ওয়াই হবে, মানে এটা দুটো যোগ হয়ে যাবে, 7 আর 5 যোগ করলে কত হচ্ছে 12 হচ্ছে, 12 স্টার 2। ঠিক আছে, হয়ে গেল, এটা ব্যাকার দিতে পারো না দিতে পারো। ঠিক আছে, এরপর আমরা কাজ করব 5 স্টার 5-এর কাজ করব। 5 স্টার 5 মানে দুটো যদি সমান হয়, সমান হলে কী কাজটা হবে, সমান হলে 2x হবে, যদি x সমান y হয় দুটো সমান, সমান হলে 2x, মানে 2কে পাই দিয়ে গুণ করবো 10 পেয়ে যাব। সেরকমভাবেই এটা কাজ করবো 12 স্টার 2, 12 স্টার 2 মানে 12টা হচ্ছে x আর 2টা হচ্ছে y, মানে 12টা হচ্ছে বড় আর 2টা হচ্ছে ছোট, মানে এক্সটা বড়, এক্সটা বড় হলে কোন কাজটা হবে, এক্স মাইনাস ওয়াই হবে, মানে 12 মাইনাস 2, 12 মাইনাস 2 করলে 10 পেয়ে যাচ্ছি। তাহলে 10-এ 10 যোগ করলে 20 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা রিজনিংয়ের কোশ্চেন, এই রিজনিং কোশ্চেনটা আমরা সলভ করব কিভাবে, চলো দেখে নিয়ে যাক। তো এটা সলভ করার জন্য আমাদের লিঙ্কটা খুঁজে বার করতে হবে। 2-এর বিপরীতে 5 আছে, 3-এর বিপরীতে 7 আছে, 4-এর বিপরীতে 9 আছে, 5-এর বিপরীতে সংখ্যাটা কত হবে সেটা বার করতে বলেছে। তো 2-এর বিপরীতে আমরা কত পেয়েছি, 5 পেয়েছি। তো 2 থেকে 5 কীভাবে হয়েছে, আর 3 থেকে 7 কীভাবে হয়েছে, 4 থেকে 9 কীভাবে হয়েছে আমাদের বার করতে হবে। সেরকমই 5 থেকে যে সংখ্যাটা সে অনুযায়ী হবে। তো 2 থেকে 5 দেখো 2-এর ডবল করে দাও, 2 গুণিত 2 আর তার সাথে 1 করে দাও, দেখো 5 চলে এসেছে। সেরকম 3-এর ডবল করে দাও, 3 গুণিত 2 যুক্ত 1 করে দাও, 7 চলে এসেছে। 4-এর ডবল করে দাও, 4 গুণিত 2 8 যুক্ত 1, দেখো 9 চলে এসেছে। তাহলে সেটা এটাও সেই একই সিকোয়েন্সই হবে, 5কে 2 দিয়ে গুণ করে দাও আর 1 যোগ করে দাও, 5 দুগুণে 10 হচ্ছে 11, 11 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে যে কোশ্চেনটা দিয়ে আছে, একটি ক্রিকেট খেলায় এ বি সি ডি ই গড়ে 35 রান করে, ডি ই থেকে 5 রান বেশি করে এবং ই এর থেকে 20 রান কম করে। ডি ও ই এর মিলিত রান সংখ্যা বি করে, বি ও সি একসাথে 75 রান করে, সি একা কত রান করে। তো এ যুক্ত বি যুক্ত সি যুক্ত ডি যুক্ত ই, এ 5 জন মিলে কত রান করেছিল, গড়ে 35 রান করেছে। তো 5 জন মিলে রান সংখ্যা কত হবে, গণিত 5 হয়ে যাবে। গড়ে যদি 35 রান করে, 5 জনে মোট রান করেছিল গণিত 5 সমান হচ্ছে 175, হয়ে গেল। তারপর বলছে ডি ইর থেকে 5 রান বেশি করে, ডি ই এর থেকে 5 রান বেশি করে, তা ডি সমান হচ্ছে ই যুক্ত 5, যেহেতু ই এর থেকে 5 রান বেশি করছে ডি। ই এর থেকে 20 রান কম করে, ই এর থেকে 20 রান কম করে। ঠিক আছে, ই করছে কত রান, এর থেকে 20 রান কম, হয়ে গেল। তারপর কি বলেছে, ডি ও ই এর মিলিত রান সংখ্যা বি করে, তাহলে বি সমানই হচ্ছে ডি প্লাস ই, এটা তো বলেছি ডি ও ই এর মিলিত রান সংখ্যা বি করে, ডি ও ই এর মিলিত রান সংখ্যা বি করে।
বি ও সি একসাথে 75 রান করে, বি যুক্ত সি একসাথে রান করছে 75। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা 5 জনের রানটা পেয়েছি 175, এখানে 2 জনের রানটা পেয়েছি 75, ঠিক আছে। তাহলে এ দুজন মানে বি যুক্ত সি, এ বি যুক্ত সি 75 করেছে, তাহলে বাকি পড়ে রইল কি এ ডি ই। তাহলে এ যুক্ত ডি যুক্ত ই কত রান করবে, 175 থেকে 75 বাদ দাও, তাহলে 100 রান করবে, হয়ে গেল। এ ডি ই রান করছে 100, হয়ে গেল। এইখান থেকে আমরা ডি সমান কত পেয়েছি, ই প্লাস 5, তো ডি এর জায়গায় ই প্লাস 5 লিখে দিচ্ছি যুক্ত ই। আর এ সমানে আমরা কি লিখতে পারি, ই আকারে যদি সাজাই এ সমান 20টা এধারে চলে আসবে, মানে ই প্লাস 20 হয়ে যাবে, ই প্লাস 20 যুক্ত ডি সমান ই প্লাস 5, তো ডি সমান ই প্লাস 5 আর যুক্ত ই আছে সমানই 100। তাহলে এখান থেকে কি পাচ্ছি, বা 3 20 পরে 5 এটা চলে যাবে সমান 75 হয়ে যাচ্ছে। অতএব ই সমান পাচ্ছি কত, 25, মানে ই 25 রান করে, ঠিক আছে। ই কত রান করছে, 25 রান করছে, ঠিক আছে। ই 25 রান করছে, আমাদের বার করতে বলেছে সি কত রান করবে, ঠিক আছে। তো সি কত রান করবে, আমরা ই যদি 25 রান করে তাহলে সি করবে কত রান, সি করবে 75 বিযুক্ত বি। তাহলে আমাদের বি যদি কত রান করে সেটা বার করতে পারি, অ্যান্সার চলে আসবে। বি কত রান করছে, ডি প্লাস ই এর যোগফল, বি করছে ডি প্লাস ই এর যোগফল, বি রান করছে কত, ডি প্লাস ই এর যোগফল, ডি কত রান করেছে, ডি করেছে দেখো ই প্লাস 5, ই এর মানটা তো জানি 25, 25 প্লাস 5 30, আর ই করেছে 25, কত পাচ্ছি 30 আর 25 যোগ করলে 55 হয়ে যাচ্ছে। তাহলে বি যদি 55 রান করে সি কত করবে, 75 বিযুক্ত 55, 75 থেকে 55 বাদ দিলে 20 রান করবে। সি এর রান সংখ্যা কত, 20, সি কত রান করবে, 20 রান করবে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়ে আছে, একটি স্কুলে ক্লাস 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস এবং 9 ও 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার, ঠিক আছে। তো 6 থেকে 8 মানে 3টে ক্লাসের জন্য, 6, 7, 8 এই 3টে ক্লাসের জন্য কোটা করে, দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে একটি স্কুলে, দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি স্কুলে ক্লাস 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস এবং 9, 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার। তো 6, 7, 8 এই 3টি ক্লাসের জন্য আমাদের কোটা করে ক্লাস নিতে হচ্ছে, 6টা করে ক্লাস নিলে 6, 3, 18টা ক্লাস নিতে হচ্ছে। 9, 10 এই দুটো ক্লাসের জন্য কোটা করে ক্লাস নিতে হচ্ছে, দুটো ক্লাসে 7টা করে, 7 দুগুনি 14টা ক্লাস নিতে হচ্ছে। তো টোটাল ক্লাসের সংখ্যা কটা, 8 4 12, 2 1 3 32টা টোটাল ক্লাস। এই 32টা ক্লাসের জন্য আমাদের কটা শিক্ষক আছে, একটা শিক্ষক 5টার বেশি ক্লাস নিতে পারবে না, একটা শিক্ষক 5টার বেশি ক্লাস নিতে পারবে না। মানে 32কে ভাগ করতে হবে 5 দিয়ে, 5, 6, 30, ঠিক আছে। মানে ছোটা শিক্ষকের প্রয়োজন হচ্ছেই, তো ছোটা শিক্ষকের প্রয়োজন হচ্ছেই, কিন্তু এই যে বাড়তি দুটো ক্লাস পড়ে রয়েছে, এই বাড়তি দুটো ক্লাসের জন্য আমাদের আরও একটা শিক্ষকের প্রয়োজন হবে। তাহলে এই 32টা ক্লাস 5, 6, 30 মানে ছোটা শিক্ষকের প্রয়োজন হচ্ছে, কিন্তু এই দুটো এক্সট্রা যে ক্লাস পড়ে রয়েছে তার জন্য আর একটা শিক্ষকের প্রয়োজন। টোটাল শিক্ষকের সংখ্যা হচ্ছে 7 হচ্ছে আমাদের অ্যান্সার। BCDEF একটি ষড়ভুজ আকৃতির টেবিল ঘিরে চেয়ারে বসেছে। এ বসেছে বি এর উল্টো দিকে, বি বসেছে সিওডি এর মাঝখানে, এ বসেছে ইওএফ এর মাঝখানে, যেখানে ডি এর বাম দিকে ই বসেছে। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে। তো প্রথমে আমি একটি ছবি এঁকে নিচ্ছি,
ষড়ভুজের মতন, ঠিক আছে। এরপর কি বলেছে, এ বসেছে বি এর উল্টো দিকে, তাহলে আমি এখানে এ কে বসাচ্ছি আর এখানে বি বসাচ্ছি। দেখো এ বসেছে বি এর উল্টো দিকে, ঠিক আছে। এটা আমি এখানে বি করতে পারতাম, এখানে এ করতে পারতাম, তাতে কোনো ব্যাপার নেই, যেভাবে করবে সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, বি বসেছে সিওডি এর মাঝখানে, বি বসেছে সিওডি এর মাঝখানে, ঠিক আছে। বি বসেছে সিওডি এর মাঝখানে, মানে এখানে সি হতে পারে, এখানে ডি হতে পারে, বা এখানে ডি হতে পারে, এখানে সি হতে পারে, ঠিক আছে। যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তো বি বসেছে সিওডি এর মাঝখানে, ঠিক আছে, করলাম। এরপর কি বলেছে, এ বসেছে ইও এফ এর মাঝখানে, এ বসেছে ইও এফ এর মাঝখানে, মানে এখানে ই হতে পারে, এখানে এফ হতে পারে, বা এখানে এফ হতে পারে, এখানে ই হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখো, পরের স্টেপটা কী বলেছে সেটা আমাদেরকে পড়তে হবে। যেখানে ডি এর বাম দিকে ই বসেছে, তাহলে ডি যদি এখানে বসে থাকে, ডি যদি এভাবে বসে থাকে, ডি এর বাম দিক অনেক এরকম, এদের একটা বাম দিক হবে। তা ডি বসেছে, কি বলেছে, ডি এখানে ডি এর বাম দিকেই বসে, ডি এর বাম দিকে, ডি এর বাম দিকে ই বসেছে, মানে ইটা সবসময় এখানেই হবে, ঠিক আছে। ডি এর বাম দিকে ই হবে, ডি এর বাম দিকে ই হবে, ঠিক আছে, এটাই বলেছে। তাহলে ই আর এফ এর মাঝখানে এ বসে আছে। দেখো যে শেষ স্টেপটা তোমাদেরকে পড়তে হবে, যেখানে ডি বসেছে ই, ডি এর বাম দিকে ই বসেছে, এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, যে ইকে সবসময় বসাতে হবে ডি এর বাম দিকে। তোমরা যদি ছবিটা এখানে বি করতে, এখানে ই করতে, সেভাবেও হতো, ঠিক আছে। কীভাবে দেখে নিচ্ছি, দেখো মনে করো এখানে বি করলে, এখানে এ করলে, ঠিক আছে। এরপর কি বলেছে, বি বসেছে সিওডি এর মাঝখানে, তাহলে সি আর ডি লিখলাম, সি আর ডি এর মাঝখানে বি বসেছে, হয়ে গেল। এরপর কি বলেছে, এ বসেছে ইআরএফ এর মাঝখানে, এ বসেছে ইআরএফ এর মাঝখানে, কিন্তু তারপর স্টেপটা পড়তে হবে, যেখানে ডি এর বাম দিকে ই বসেছে, তাহলে ডি এখানে যদি বসে থাকে, ডি এর বাম দিক কোন দিকটা হবে, এদিকটা, তা ডি এর বাম দিকে ই কে বসে দাও, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডি ডি এর বাম দিকে ই বসেছে, এটাই, ঠিক আছে। ডি এর বাম দিকে ই বসলে তাহলে এফ এখানে হবে। আমাদের বলতে বলেছে কি, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে, তা কারা মুখোমুখি বসেছে, সিআরই, দেখো সিআরই অপশানে অ্যান্সার আছে সিআরই, এরা মুখোমুখি বসেছে, ঠিক আছে। তুমি ছবিটা যেভাবেই করো, ঠিক আছে, তোমাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে, তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এ বি সি ডি চার বন্ধু, ডি এর থেকে সি বড় কিন্তু বি এর থেকে ছোট, এ বড় কিন্তু সব থেকে বড় নয়, বয়স অনুযায়ী এ বি সি ডিকে ঊর্ধ্বক্রম করে সাজান, ঠিক আছে। তো ঊর্ধ্বক্রম মানে কি, কমে কমে ঊর্ধ্বে, মানে ছোট থেকে বড়, ভগ্নাংশ সময় তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। তো প্রথমে কি বলেছে, ডি এর থেকে সি বড়, কে বড়, সি বড়, সিটা উপরে থাকবে, কার থেকে বড়, ডি এর থেকে, যেটা বড় তার দিকে তীর চিহ্নটা দিচ্ছি, ডি এর থেকে সি বড়, হয়ে গেল। পরে বলছি বি এর থেকে ছোট, মানে সিটা ডি এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট, তাহলে বিটা নিশ্চয়ই এর উপরে আছে, তাহলে বি সি এর থেকে উপরে আছে, ঠিক আছে। এরপর কি বলেছে, এ বড় কিন্তু সব থেকে বড় নয়, তাহলে এ বড় বটে, এদের যে কোনো একটার থেকে বড় বটে বা দুটোর থেকে বড় বটে, কিন্তু সব থেকে বড় নয়, মানে বি এর উপরে এটা যাবে না, ঠিক আছে। তাহলে বি সব থেকে বড়, তাহলে এটা হয় এখানে থাকতে পারে, ঠিক আছে, না হয় এখানে থাকতে পারে, ঠিক আছে, দুটো জায়গায় থাকতে পারে। এ বড় কিন্তু সব থেকে বড় নয়, ঠিক আছে, এ হয় একটার থেকে বড় হতে পারে বা দুটোর থেকে বড় হতে পারে, কিন্তু সব থেকে যেহেতু বড় নয়, তাহলে এটা এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে। তো অপশন অনুযায়ী আমাদের কী অ্যান্সারগুলো হতে পারে, ডি এ সিবি অ্যান্সার হতে পারে, বা ডিসি এ বি অ্যান্সার হতে পারে, কিন্তু আমাদের অপশানের অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হবে ডিসি এ বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, যদি 721890 নির্দেশ করে পার্ডন, 53164 নির্দেশ করে মার্সি, তবে ডেমোক্রেসি কি নির্দেশ করবে, তাহলে পার্ডন সমান আমরা কি লিখেছি, 721890, আর মার্সি, মার্সি নাম্বারটা কত, মার্সি 53164,
164। তাহলে আমাদের কি বার করতে হবে যে ডেমোক্রেসি, ডেমোক্রেসি DMOCRACY কিছুই না, এই নাম্বারগুলো যেখানে যেটা নাম্বার আছে দেখে যাও। ডি এর জন্য 8, ই এর জন্য 3, এম এর জন্য 5, ও এর জন্য 9, সি এর জন্য 6, আর এর জন্য 1, এর জন্য 2, সি এর জন্য 6, ওয়াই এর জন্য 4। হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 8798 গণিত 8792 একটি পূর্ণবর্গ হয় তা হলো। তো সংখ্যাটা কি আছে 8798 গণিত 8792, ঠিক আছে। তো 8798কে ভেঙে লিখলে কীভাবে লিখতে পারি 8795 যুক্ত 3, আবার 8792কে ভেঙে লিখলে কি লিখতে পারি 8795 বিযুক্ত 3। তো এটাকে এটাকে বি ধরলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখে দিচ্ছি 8795 স্কোয়ার বিযুক্ত 3 স্কোয়ার, ঠিক আছে। দেখো এটা পূর্ণবর্গ স্কোয়ার, এটা পূর্ণবর্গ স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেছে। তো আমাদের বার করতে বলেছি একটি পূর্ণবর্গ হয়। তো এটা যদি লিখি 8795 স্কোয়ার বিযুক্ত 9, ঠিক আছে। তো এই সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে গেলে এই যে -9টাকে আছে সেটাকে কেটে দিতে হবে। তো -9টাকে কেটে দিলে কত যোগ করতে হবে +9 যোগ করে দাও, তাহলেই 9টা কেটে যাবে। তাহলে এটা কি 8795 স্কোয়ার হয়ে যাবে, মানে পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তো পূর্ণবর্গ হয়ে গেলে আমাদের কি অ্যান্সার চেয়েছে, তো যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে +9টা যদি আমরা যোগ করে দিই এই সংখ্যার সাথে তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে +9 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো এখানে NPR সমান n ইন্টু n-1 n-2 ডট 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 n-r + 1 এটা সূত্র দিয়ে দিয়েছে। তারপর দিয়েছে NP4 সমান 5040, আমাদের বার করতে বলেছে n এর মান কত। তো এই অঙ্কটা আমরা অপশন ধরে খুব কম সময় করতে পারবো। দেখো NP4 মানে কি, এখানে 8 পর্যন্ত গেছে, আর মান আছে মানে আর পর্যন্ত গেছে, তো এখানে 4 আছে মানে 4 পর্যন্ত আমরা যাব। তো 4 পর্যন্ত গেলে এটাকে আমি কি লিখতে পারি n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3। দেখো 4টা পর্যন্ত চলেছে, 1টা 2টো 3টে 4টা হয়ে গেছে, সমান হচ্ছে 5040। এরপর বলেছে n এর মান কত হবে। তো n এর মান আমরা অপশন টেস্ট করে খুব কম সময় বার করতে পারবো। দেখো অপশন এর ক্ষেত্রে দেখো 10 ধরো, 10 গুণিত n-9 গুণিত 8 গুণিত 7 করো, 10-9 90, 90 8টে 8-9 72, 720, 720কে 7 দিয়ে গুণ করো, দেখো 5040 চলে আসছে। তাহলে অপশন ধরে আমরা খুব কম সময় বলতে পারি n সমান হবে 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়ে আছে নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটা হবে। তো ডেটগুলো কি দিয়ে আছে 18/7/2002, তারপর দিয়ে আছে কত 25/7/2002, তারপর দিয়ে আছে কত 2/8/2002, তারপর কত দিয়ে আছে 11/8/2002, ঠিক আছে। তো দেখো 18 থেকে 25 তারিখ গেছে, মানে কদিন গেছে +7, ঠিক আছে। 18 থেকে 25 গেছে, 25 থেকে 2 তারিখ গেছে, 25 তারিখ জুলাই 7-এর মাস, মানে জুলাই মাস, জুলাই মাস সবসময় 31 তারিখের হয়। 25 থেকে 2 তারিখ গেছে দেখো +8, ঠিক আছে, 8 দিন যোগ হয়েছে। আবার 2 থেকে 11 গেছে মানে +9 দিন যোগ হয়েছে। তাহলে সিকোয়েন্স পেয়ে যাচ্ছ +7 +8 +9, তাহলে পরবর্তীটা কী হবে +10ই হবে। তো 11-এর সাথে +10 যোগ করলে কী হবে 21 হবে, 21/8/2002, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে 6000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকার ও 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দেয়, 200 টাকার নোটের সংখ্যা কত। তো এই অঙ্কটা অপশান ধরে আমরা খুব কম সময়ে করতে পারবো। কিভাবে,
দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 200 টাকার নোটের সংখ্যা। তো অপশান এর যদি 20টা 200 টাকার নোট দেয় তাহলে মোট কত পাচ্ছে? 4000 টাকা। ঠিক আছে, 20টা 200 টাকার নোট দিলে 4000 টাকা পাচ্ছে। আর বাকি থাকছে কটা? বাকি থাকছে মোট নোট হচ্ছে কটা? 48টা। 20টা যদি 200 টাকার হয়, বাকি 28টা হবে 100 টাকার। তো 28টা যদি 100 টাকার হয় কত? 2800 টাকা হচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে দেখো 6800 টাকা। এটা হতে হতো 6000 টাকা, মানে অপশন এটা হবে না। অপশন বি এর ক্ষেত্রে দেখো 12টা যদি 200 টাকার নোট দেয় তাহলে 2400 টাকা হচ্ছে। আর বাকি থাকছে কটা? 36টা 100 টাকার নোট। টোটাল নোটের সংখ্যা তো 48, তা 36টা 100 টাকা 3600 টাকা। তো টোটাল করো 0 0 6 6 10 0 3 5 6 6000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বলেছে কত? মোট 200 টাকার নোটের সংখ্যা কটা? তা 12টি হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন টেস্ট করে খুব কম সময়ে আমরা বার করে নিতে পারলাম। দেখো এখানে দিয়েছে সঠিক চিত্র কোনটি যেটি বই, বাংলা বই ও উপন্যাসকে নির্দেশ করে। তো বই, বাংলা বই, উপন্যাসের মধ্যে একটা লিঙ্ক আছে। ঠিক আছে, বইয়ের মধ্যে বাংলা বই পাবে, আবার বাংলা বইয়ের মধ্যে উপন্যাস পাবে, আর উপন্যাসের কিছু অংশ বাংলা বই। তাহলে এদের মধ্যে লিঙ্ক আছে। তাহলে বই, বাংলা বই, উপন্যাস হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই টাইপের অঙ্ক বহুবারই করেছি সরলীকরণের ভিডিওতে। তো এই অঙ্কটা সলভ করার সহজ পদ্ধতি কি? এ দুটো বিয়োগ করলে পাচ্ছি 2-3, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি 3-4, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি 4-5। ঠিক আছে, ডট 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 করে এটা পাচ্ছি 98/99, আর এটা পাচ্ছি 99/100। সরলীকরণের ভিডিওতে এই টাইপের অঙ্ক করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো 2টা কাটবে না, বাকি 3 কেটে যাবে, 4 কেটে যাবে, মানে সবগুলোই কেটে যাবে। এগুলো যে তখন সংখ্যা আছে সবগুলোই কেটে যাবে, শুধুমাত্র 100টি পড়ে রইবে। তাহলে শুধুমাত্র 2/100 এটি পড়ে রইল। তারা আমাদেরকে একের পিঠে কটা শূন্য আছে? 2টো শূন্য আছে, মানে দশমিকটা 2 ঘর আগে বসবে। তো দশমিকটা 2 ঘর আগে বসলে এখানে একটা শূন্য নিয়ে নিতে হবে। তো 0.02 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা দিয়ে আছে, একটি মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে 19তম দিনটি কি হবে? তো সপ্তম দিনটা কি বলেছে? শুক্রবার থেকে 3 দিন আগে। শুক্রবার থেকে একদিন আগে হলে বৃহস্পতিবার, 2 দিন আগে হলে বুধবার, 3 দিন আগে হলে মঙ্গলবার, মানে সপ্তম দিনটা হচ্ছে মঙ্গলবার। তো সপ্তম দিন যদি মঙ্গলবার হয় তো সপ্তম দিনের সঙ্গে 7 দিন যোগ করো, 14তম দিনটাও সে মঙ্গলবারই হবে। আবার 14-র সাথে 7 যোগ করে 21তম দিনটাও সে মঙ্গলবারই হবে। তাহলে 21তম দিন যদি মঙ্গলবার হয়, আমাদের 19তম দিনটা বার করতে বলেছে। 21-এর একদিন আগে হলে 20তম দিন হয়, 20তম দিনটে মঙ্গলবার থেকে একদিন আগে মানে সোমবার হবে। আর 19তম দিনটা সোমবার থেকে একদিন আগে মানে রবিবার হবে। তো 19তম দিন হচ্ছে রবিবার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/20, 1/15, 1/12 এবং পরিসীমা 30 সেমি, বৃহত্তম বাহুটার দৈর্ঘ্য হবে। ঠিক আছে, তো বাহুগুলির অনুপাত কী দিয়ে আছে? 1/20, 1/15, 1/12। ঠিক আছে, তো এরপর দেখো এই যে অনুপাতগুলো দিয়ে আছে এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যাকে আমি যদি পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে চাই কী করতে হবে? এই যে হরগুলো আছে হরগুলোর লসাগু দিয়ে গুণ করতে হবে। তো 20, 15, 12 লসাগু কত? 60। সবগুলোকে আমি 60 দিয়ে গুণ করছি। 1/12 সবগুলোকে 60 দিয়ে গুণ করছি। 20 3, 15 4, 12 5। তো অনুপাতটা কী পেয়ে গেলাম? 3:4:5। এটা হচ্ছে অনুপাত। আমাদের বলেছে পরিসীমাটা দেওয়া আছে। তো পরিসীমা মানে কি? মোট বাহুগুলির মোট দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা। এটা যদি 3x + 4x + 5s করি, এই তিনটের যোগফলই তো পরিসীমা। বাহুগুলির যোগফলই হচ্ছে পরিসীমা, সমানই হচ্ছে কত? 30। তাহলে 5 আর 4 9 3 12, 12x সমান যদি 30 হয়, x সমান কত? 30/12। ঠিক আছে, x সমান পাচ্ছি 30/12।
আমাদের বলেছে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত, বৃহত্তম বাহু মানে কি 5x, তো 5 গুণিত এক্স, এক্সের মান কত 30/12, 5 গুণিত 30/12, এটা কাটাকুটি করো 3 10-এ, 3 4-এ, 2 5-এ, 2 2-গুণে মানে 25/2 হচ্ছে, 25/2 মানে 12 পূর্ণ 1/2 সেমি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেওয়া আছে এফ এক্স সমান 5^x প্লাস 1/5^x প্লাস 2। এফ অফ মাইনাস এক্স সমান কত হবে, এফ অফ মাইনাস এক্স সমান আমাদের বার করতে বলেছে। তো এফ অফ মাইনাস এক্স মানে কি, এক্সের জায়গায় আমরা সবাই মাইনাস এক্স লিখে দেবো, প্লাস 1/5^-x প্লাস 2। 5^-x মানে কি 1/5^x, আর 1/5^-x মানে হচ্ছে 5^x পেয়ে যাচ্ছি প্লাস 2। এটাকে সাজিয়ে লেখো, দেখো সেই 5^x প্লাস 1/5^x প্লাস 2 এটাই পেয়ে যাচ্ছি। এটা মানে কি এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কী পাচ্ছি আমরা, এফ অফ এক্স পাচ্ছি। ঠিক আছে, দেখো এটা খুবই সহজ কোশ্চেন একটা। এখানে এস টি, এখানে আর বসাও, এস হয়ে যাচ্ছে এস টি আর এস, সেই অনুযায়ী হবে এস টি আর এস, তাহলে এস পি আর এস হয়ে গেল, এবার এস টি আর এস হয়ে গেল, এস টি আর এস হয়ে গেল। তো আমাদের অ্যান্সারটা কী হবে, আর এখানে কত হয়েছে এস, এখানে টি, এখানে আর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়ে আছে, এ বি সি ডি ই 5 জন বালিকা, এ ডি ই লম্বা বাকিরা বেটে, বিডিই কালো বাকিরা ফর্সা, সিই মোটা বাকিরা রোগা, প্রথম সারিতে বেটে ফর্সা মোটা বালিকা বসেছে সে কে। তো প্রথমেই দেখো এ বি সি ডি ই 5 জন বালিকা আছে, এ বি সি ডি ই 5 জন বালিকা আছে। তার পরের লাইনে বলেছে এডিই লম্বা, এডিই লম্বা, এডিই লম্বা, আর আমাদের বার করতে বলেছে কি বেটে। তাহলে প্রথমে আমরা এ ডি কে বাদ দিয়ে দেবো, ঠিক আছে, কারণ আমাদের তো লম্বার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে বেটে। তাহলে বিসি হচ্ছে, বাকিরা হচ্ছে বেটে, বিসি বেটে। তার পরের লাইনে বলেছে ফর্সা, তো বিসি মধ্যে দেখো পরের লাইনে বলছে বিডিই কালো, তাহলে বিটা পড়ে বাদ গেল, তাহলে শুধু পড়ে রইল সি। তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার নেবো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, এ বি সি ডি 4 জন বালিকা, এ বি ফুটবল ও ভলিবল খেলে, বিসি ক্রিকেট ও ফুটবল খেলে, সিডি ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলে এবং ডি এ ভলিবল ও ব্যাডমিন্টন খেলে, কে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল খেলে। তো এটা করার সবচেয়ে ভালো টিপস কীভাবে, আমাদের কটি খেলা আছে দেখে নিতে হবে। কটি খেলা আছে, 4টি খেলা আছে, ফুটবল, তারপর কি ক্রিকেট, তারপর ভলিবল, আর আছে ব্যাডমিন্টন। ঠিক আছে, এভাবে আমি লিখে দিতাম, ঠিক আছে, এটা তোমরা সঠিক লিখতে পারো যে এফ সি ভি বি, এভাবে লিখতে পারতে, ঠিক আছে। তো আমি বোঝানোর জন্য এইভাবে লিখেছি। তো ফুটবল কে কে খেলে, এ বি ফুটবল ও ভলিবল খেলে, তাহলে এ আর বি ফুটবল খেলছে আর ভলিবল খেলছে, ঠিক আছে। নেক্সটে পড়ো, বিসি ক্রিকেট ও ফুটবল খেলে, বিসি, বিসি বি আর সি ক্রিকেট ও ফুটবল খেলে, ক্রিকেট বিসি ক্রিকেটও খেলে ফুটবল খেলে, তাহলে এখানে সি বি আগের থেকে আছে মানে সিটা যোগ হয়ে যাবে, হয়ে গেল। তারপর পড়ো সিডি ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলে, সিডি ক্রিকেটও খেলে আর ব্যাডমিন্টনে খেলে, এখানে সিডি হবে, ঠিক আছে, হয়ে গেল। তারপর কি বলেছে, ডিএ ভলিবল ও ব্যাডমিন্টন খেলে, ডিএ ভলিবল, এ আছে তাহলে এখানে ডি লিখবো, ডিএ ভলিবলও খেলে আর ব্যাডমিন্টনে খেলে, এখানে ডি আছে শুধু এ লিখবো, ডিএ ভলিবল ও ব্যাডমিন্টন খেলে, হয়ে গেল কে কী খেলে, ঠিক আছে, পেয়ে গেছি। আমাদের কোশ্চানে কি বার করতে বলেছে, কে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল খেলে, ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল মানে এ তিনটে কে খেলে সেটা দেখতে হবে। তাহলে এই তিনটের মধ্যে যেটা কমন আছে সেটা অ্যান্সার হবে। দেখো তিনটের মধ্যে কমন কি আছে,
দেখো বি দুটোর মধ্যে আছে, এটার মধ্যে নেই। সি এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে নেই। ডি দেখো এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তিনটের মধ্যে কমন আছে। তাহলে তোমরা খুব কম সময়ে বলতে পারবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, পাঁচজন বালক এ বি সি ডি ই তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টি কার্ড আছে। ই 3টি কার্ড এর কাছ থেকে ধার করে এবং 5টি কার্ড সিকে দেয়। সি তৎক্ষণাৎ 4টি বিকে এবং বি 2টি কার্ড ডিকে দেয়। ডি এর কাছে কটি কার্ড আছে? তো দেখো যে পাঁচজন তাস খেলছে প্রত্যেকের কাছে 10টি করে কার্ড আছে, মানে আমাকে বার করতে বলেছি ডি এর কাছে কটি কার্ড আছে। সোজা হিসাব, পি এর কাছে কটি কার্ড আছে আমাদের বার করতে বলেছে, প্রত্যেকের কাছে যদি 10টি কার্ড আছে ডি এর কাছেও 10টি কার্ড আছে, হয়ে গেল। এরপর আমি দেখব ডি দেওয়া নেওয়া কটি কার্ড করেছে। দেখো পুরো কোশ্চেনটা পড়ো, সি ডি শুধু একবারই 2টি কার্ড নিয়েছে, মানে বি 2টি কার্ড ডিকে দিয়েছে, তাহলে বি শুধুমাত্র ডিকে 2টি কার্ড দিয়েছে, তা ডি এর কাছে আগে 10টি ছিল, আরও 2টি কার্ড হয়ে গেল, তাহলে 12টি কার্ড মোট হলো। আর তো কোথাও কোশ্চেনে বলে নাই যে ডি কোথাও দেওয়া নেওয়া করেছে, তাহলে আমরা খুব কম সময়ে অ্যান্সার দিতে পারবো ডি এর কাছে 12টি কার্ড আছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়ে আছে, এক্স এর মা পি, জেড এর স্ত্রী এক্স, পি এর ভাই ওয়াই এবং পি এর স্বামী কিউ, পি এর সাথে জেড এর কী সম্পর্ক? এটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। ব্লাড রিলেশন 3টে ভিডিও আমি 3 দিন পরপর করে দিয়েছি, সেই ভিডিওগুলি তোমরা দেখে থাকো। যে কোনো টাইপের ব্লাড রিলেশন পড়ুক না কেন তোমরা অবশ্যই অ্যান্সার দিতে পারবে। তো চলো এই অ্যান্সারটা করে নিই। এক্স এর মা পি বলেছে, তাহলে এক্স এর মা বলেছে পি, আগের জেনারেশন যাচ্ছে 53 উপর দিকে, এক্স এর মা কে পি, পি হচ্ছে ফিমেল, তাহলে এফ দিয়ে দিচ্ছি। নেক্সটে পড়ো, জেড এর স্ত্রী এক্স, জেড এর স্ত্রী হচ্ছে এক্স, জেড এর স্ত্রী কে এক্স, এক্স হচ্ছে ফিমেল। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমাদেরকে বার করতে বলেছে পি এর সাথে জেড এর কী সম্পর্ক, পি এর সাথে জেড এর কী সম্পর্ক। দেখো আমাদের যেহেতু পি এর সাথে জেড এর সম্পর্ক বার করতে বলেছে, পরের স্টেপটা না পড়লেও কিন্তু আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো যে পি এর সাথে জেড এর কী সম্পর্ক। স্ত্রীর মা, স্ত্রীর মাকে কি আমরা বলি, স্ত্রীর মাকে আমরা শাশুড়ি বলি। ঠিক আছে, মানে পরের স্টেপটা দিয়ে আছে সময় নষ্ট করার জন্য, বাকি কোনো কিছু কাজের নয়। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে পি এর সাথে জেড এর সম্পর্ক, বাকি তো এই যে ওয়াই বা কিউ এদের মধ্যে সম্পর্ক তো কিছু বার করতে বলেনি, তাহলে পরের স্টেপটা না করলেও চলবে। কিন্তু পরীক্ষায় যদি অন্য টাইপের কোশ্চেন থাকতো, অন্যরকম বলতো, সেক্ষেত্রে আমাকে করতে হতো। দেখো তো করে দেখিয়ে দিচ্ছি। দেখো কী ভাই, পি এর ভাই ওয়াই, তাহলে পি এর ভাই যদি ওয়াই হয়, পি এর ভাই হচ্ছে কি ওয়াই, ওয়াই কী হচ্ছে মানে এদের ভাই বোনের সম্পর্ক, এ ভাই এ বোন। ঠিক আছে, তাহলে পি এর ভাই হচ্ছে ওয়াই, ওয়াইটা হচ্ছে মেল। আর কি বলেছে, পি এর স্বামী কিউ, পি এর স্বামী হচ্ছে কিউ, মানে এদের মধ্যে সম্পর্ক কি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক। পি এর স্বামীকে কিউ, কিউটা হচ্ছে মেল। যদি এদের মধ্যে সম্পর্ক বার করতে বলতো বা এদের মধ্যে সম্পর্ক বার করতে বলতো তখন হয়তো আমরা এগুলো করতাম, কিন্তু যেহেতু এখানে বার করতে বলেনি তাই করার দরকার নেই। ঠিক আছে, এইভাবেই করবে। এটা ভাই বোনের সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা মা ও মেয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এইভাবেই খুব কম সময়ে তোমরা অ্যান্সার দিতে পারবে। যদি একই জেনারেশন হয় তীরচিহ্নগুলো পাশাপাশি যাবে, যদি আগের জেনারেশন হয় তীরচিহ্ন উপর দিকে যাবে, যদি পরের দিকে জেনারেশন হয় তীরচিহ্ন নিচের দিকে যাবে। ঠিক আছে, তো আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা ভালো দেখে কমেন্ট অবশ্যই করো। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। তোমাদের জন্য প্রচুর হেল্পফুল ভিডিও আগেও নিয়ে এসেছি, ভবিষ্যতে নিয়ে আসবো।